আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন এবং আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। তার সঙ্গে থাকবেন তার দলের নেতাকর্মীরা। আজকে আমরা মুখোমুখি হয়েছিলাম এমনই একজন নেতার যার বিরুদ্ধে 250টিরও বেশি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা মামলার সংখ্যাই আসলে বেশি। তিনিও স্পষ্ট করেই বললেন যে শেখ হাসিনার সঙ্গে তিনি দেশে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত। তার দাবি তিনি একা নন, কয়েক হাজার নেতাকর্মী শেখ হাসিনার জন্য প্রস্তুত রয়েছেন এবং প্রস্তুত হচ্ছেন দেশে ফেরার জন্য। আর দল হিসাবে তারা শেখ হাসিনার ফেরার জন্য রাজপথের প্রস্তুতিও নিতে শুরু করেছেন। তিনি সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন সকল প্রকার হিংসা, দেশ আর বিভেদের রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে নতুন এবং কার্যকর সম্পর্কের রাজনীতি শুরু করতে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। চলুন কথা বলা যাক ডক্টর হাসান মাহমুদের সঙ্গে, সাবেক তথ্যমন্ত্রী, সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রথম সারির নেতা ডক্টর হাসান মাহমুদ। হাসান মাহমুদ, যোগ দেওয়ার জন্য অনেক কিছু ঘটছে। আপনার নেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী অ্যাডামেন্টলি রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ঘোষণা দিয়েছেন যে উনি বাংলাদেশে ফিরবেন এবং আপনাদেরকে নিয়ে ফিরবেন। আপনার প্রস্তুতি কি আসলে? আমি মানসিকভাবে বহু আগে প্রস্তুতি নিয়েছি। বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা যেদিন যাবেন তার সাথেই আমরা ইনশাআল্লাহ সবাই যাব, এবং বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত ফ্রন্ট র্যাঙ্কিং নেতারা, আমি যতদূর জানি, সবাই মানসিক প্রস্তুতি নিয়েছে। আমরা নেত্রীর সাথে যাব ইনশাআল্লাহ। দলীয় ভাবে আপনাদের প্রস্তুতির কথা আমাদের কিছু জানাবেন? দলীয় ভাবে দেখুন, নেত্রী বাংলাদেশে এই প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে ফেরত যাওয়া এটা একটি বড় বিষয়। আমাদের নানা প্রস্তুতি আছে, তবে আমাদের নেতাকর্মীরা সবাই জননেত্রী শেখ হাসিনার সাথে যাওয়ার জন্য প্রস্তুত। যারা বিদেশে আছে, ভারতে আছে, পৃথিবীর অন্যান্য জায়গায় যারা আছে, সবাই কিন্তু জননেত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে। দেখুন হাসান মাহমুদ, শেখ হাসিনার ফেরাটা অনেকগুলো জিনিসের উপর প্রস্তুতির উপর নির্ভর করে। দলীয় প্রস্তুতি, আইনগত প্রস্তুতি, তারপরে এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনার থাকার জায়গা পর্যন্ত নেই। কারণ হচ্ছে, ধরুন শেখ হাসিনা যেখানে গিয়ে উঠবেন সেই বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, সুদা সদনে এখন একদমই ধ্বংস করে দেওয়া হয়েছে, 32 ধ্বংস করে দেওয়া হয়েছে, গণভবন তো নেই। সুতরাং প্রস্তুতির অনেকগুলো মাত্রা আছে। আপনি কোনো একটা মাত্রার কথা বলতে পারেন যে মাত্রাতে আপনারা একদম ধরুন গিয়েই একটা জায়গায় শেখ হাসিনার মতো একজন ব্যক্তিত্বকে, একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে যার উচ্চ মাত্রার ঝুঁকি রয়েছে, নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাকে প্রোভাইড করার মতো? দেখুন, আমরা তো জীবনকে হাতের মুঠোয় নিয়েই দেশে যাব। আমরা সেই প্রস্তুতি নিয়েছি, এবং জননেত্রী শেখ হাসিনা বলেছেন তিনি দেশে গিয়ে আদালতে আত্মসমর্পণ করবেন। সুতরাং আমরা কোথায় থাকবো না থাকবো সেটি হচ্ছে ভেরি ইম্যাটেরিয়াল। এটা এটা কোনো এইটা কোনো আপনার এই ক্ষেত্রে খুব বেশি প্রাসঙ্গিক নয়, আমি যেটা মনে করি। আমরা আদালতে আত্মসমর্পণ করবো। আমাদের প্রত্যেকের বিরুদ্ধে ভুয়া মামলা, আমার বিরুদ্ধে 250 মামলা, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 400 মামলা, এরকম প্রত্যেকের বিরুদ্ধেই মামলা। সুতরাং আমরা গিয়ে কারাবরণ করব। সুতরাং আমরা এবং বর্তমান সরকারের আপনার চিফ প্রসিকিউটর এবং আরো বেশ কয়েকজন তাদের সরকারের মন্ত্রী অনেকেই বলেছে আমাদেরকে গ্রেপ্তার করা হবে, জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। আমরা কারাবরণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত, এবং আমরা কয়েক হাজার নেতাকর্মী যখন যাব বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার সাথে, কয়েকশো নয় কয়েক হাজার, তখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে কি করবে। এই ভুয়া মামলাগুলো দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে জেলে রাখবে নাকি অন্য কিছু করবে, সেটি সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। তার এই যে শেখ হাসিনার ফেরা, এটা তো একজন নেতার দেশে ফেরার কথা, ব্যাপার নয়। এটি তো বাংলাদেশের রাজনীতির একটা নতুন সূচনা হতে যাচ্ছে। তাহলে অবশ্যই সেটি নতুন সূচনা নয়, বরং বাংলাদেশকে আপনার 24 সালের জুলাই আগস্টে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যেভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হয়েছে, যেভাবে বাংলাদেশকে জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে, যেভাবে বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী অপশক্তির হাতে তুলে দেওয়া হয়েছে, যেভাবে বাংলাদেশকে মব সন্ত্রাসের একটি স্বর্গরাজ্যে রূপান্তরিত করা হয়েছে, যেই দেশে মানবিকতা নাই,
যেই দেশে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়, সেই দেশটাকে পুনরুদ্ধার করার জন্যই জননেত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে, আমরা সবাই জীবনের ঝুঁকি নিয়ে ইনশাআল্লাহ দেশে যাব। এ বিষয়ে আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। কেন ডিসেম্বর? কেন ওনারা বলছেন এখন আসেন আপনারা, এখন আসেন আপনারা? এই যে এখন আসেন কথা বলছেন এবং একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। না, এখন আসেন বলছেন না তো। বলছেন তো উনি চাইলেই তো আসতে পারবেন না। এই কথাও বলেছে। এতদিন বলছে ওনাকে ফেরত দাও। হ্যাঁ? এবং যাদের আমাদের বিরুদ্ধে তো ইন্টারপোলে আপনার দিয়েছে, নোটিশ দিয়েছে। আমি সহ ১০ জন, জননেত্রী শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলকে ডক্টর ইউনূসের সরকার ইন্টারপোলে আপনার রেড নোটিশ জারি করার জন্য আপনার ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে। যদিও বা ইন্টারপোল দেয়নি, রেড নোটিশ দেয়নি। তো এতদিন আমাদেরকে নিয়ে যেতে চেয়েছে, এখন আমরা যেতে চাই। তো জননেত্রী শেখ হাসিনা যখন যাওয়ার জন্য ঘোষণা দিয়েছে, তখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে উনি চাইলেই তো আসতে পারবেন না। অর্থাৎ এখন তারা যাতে উনি না আসে আপনার প্রকারান্তরে সেই কথাই বলার চেষ্টা করছে। তো জননেত্রী শেখ হাসিনা জীবনকে হাতের মুঠোয় নিয়ে রাজনীতি করেন। বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও জীবনকে হাতের মুঠোয় নিয়েই রাজনীতি করেছিলেন। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, আমরা তার কাছ থেকে সেই শিক্ষাটাই পেয়েছি। আমরা জীবনকে হাতের মুঠোয় নিয়েই, আমরা জানি যে যেকোনো চূড়ান্ত পরিণতি হতে পারে, সেটি মাথায় রেখেই ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার সাথে দেশে যাব। আপনারা চাইছেন প্রত্যাবর্তন। আর তারা চাইছে প্রত্যার্পণ। মানে তারা চাইছে প্রত্যার্পণ যাতে তারা দেখাতে পারে যে শেখ হাসিনাকে ভারত জোর করে পাঠিয়ে দিয়েছে এবং তারা তাকে একজন মানে বন্দী হিসেবে নিয়ে আসতে পারেন। এই দুটোর মধ্যে তো পার্থক্য আছে, তাই না? অবশ্যই পার্থক্য আছে। সেটাই আমরা যাচ্ছি, আমরা জননেত্রী শেখ হাসিনা ভারত সরকার কি করবে, ভারত সরকারকে তো বহু আগে অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধ কয়েক দফা অনুরোধ জানানো হয়েছে। লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে। ডক্টর ইউনূস সরকার অনুরোধ জানিয়েছিল কয়েক দফা। তো সেটি তো কোনো, আপনার ভারত সরকার কি বলেছে আপনি জানেন, বা ভারত সরকার কি করতে পারে সেটিও আপনি বুঝেন। তারাও বুঝে। জননেত্রী শেখ হাসিনা আপনার আপনার মনে আছে নিশ্চয়ই ২০০৭ সালেও তাকে হত্যা মামলার আসামি করা হয়েছিল। আমি এয়ারপোর্টে ছিলাম সেদিন, হ্যাঁ। আচ্ছা, আমি নিজেও ছিলাম। তো তাকে হত্যা মামলার আসামি করা হয়েছিল এবং সেই হত্যা মামলা, এবং তাকে বলা হয়েছে শুধু হত্যা মামলার আসামি নয়। তিনি যখন আসার জন্য আপনি প্রস্তুতি নিলেন, আসার ঘোষণা দিলেন, সমস্ত এয়ারলাইনকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো তাকে যেন আপনার অনবোর্ড না করে, এবং বেশ কয়েকটা এয়ারলাইন্স রিফিউজ করেছে। হ্যাঁ, পরে উনি ব্রিটিশ এয়ারওয়েজ নিষেধ করেছিল। উনি এয়ারপোর্টে, হিথ্রোতে এয়ারপোর্টে ব্রিটিশ এয়ারওয়েজের যিনি এয়ারপোর্ট ডিউটির প্রধান ছিলেন তার সাথে আর্গুমেন্ট করেছিলেন। সেই আর্গুমেন্ট আমি খুব কাছ থেকে দেখেছিলাম। শুধু আর্গুমেন্ট নয়, উনি ওখানে সংবাদ সম্মেলনও করেছেন, হ্যাঁ। এবং সংবাদ সম্মেলন করার পর তারপর ওনাকে পরবর্তীতে তারা অনবোর্ড করে এবং তিনি দেশে এসেছিলেন। তিনি আসার আগে তার কাছে খবর পাঠানো হয়েছিল যে তিনি যেন দেশে না আসে, এবং তিনি আসলে এয়ারপোর্টেই তার জীবন নাশ হতে পারে, এই সংবাদও তাকে দেওয়া হয়েছিল। আমাদের কাছেও, আমরা যেহেতু নেত্রীর কাজ করতাম, আমি তখন নেত্রীর বিশেষ সহকারী ছিলাম, দলের তখন আমি বনপরিবেশ সম্পাদক, কিন্তু নেত্রীর পক্ষ থেকে আমি প্রতিদিন মিডিয়াতে কথা বলতাম। আমাদের কাছেও নানাভাবে খবর পাঠানো হয়েছে নেত্রীকে যেন বলা হয় যে তিনি না আসে। জননেত্রী শেখ হাসিনা জীবনকে হাতের মুঠোয় নিয়ে তখন গিয়েছিলেন। আমরাও ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার সাথে জীবনকে হাতের মুঠোয় নিয়ে দেশে যাব। আমরা এবার জুলাইতে আসি, জুলাই প্রসঙ্গে আসি। এখন জুলাই মাস, এনসিপি সারা দেশে জুলাই উদযাপন করছে, র্যালি করছে, শোভাযাত্রা করছে, কিন্তু একই সঙ্গে একটি বড় অংশের মানুষ ২০২৪ সালের ঘটনাকে একটু ভিন্নভাবে মূল্যায়ন করতে শুরু করেছে। এই জন্য অনেক, মানে আমরা দেখতে পাচ্ছি না যে আসলে এনসিপির এইসব পদযাত্রায় লোক তো একেবারেই হচ্ছে না এবং মানে কাউকে দেখা যাচ্ছে না। আপনি এই জুলাই উদযাপনের রাজনৈতিক তাৎপর্যটা কিভাবে দেখছেন? যখন জুলাই উদযাপন করতে গিয়ে এনসিপি যেটি দেখিয়ে দিল যে তাদের কোনো জনসমর্থন নাই, এবং তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনার প্রোগ্রাম দিয়েছে, অনেক ডিস্ট্রিক্টে তারা ভয়ে প্রোগ্রাম দেয়নি, এবং যে সমস্ত ডিস্ট্রিক্টে কয়েকটাতে প্রোগ্রাম দিয়েছে সেখানে দেখা গেছে কোনো মানুষ নাই, কিছু ভাড়াটিয়া মানুষ নিয়ে গেছে, এবং সেটি যে আপনার ভাঙা হাট, সেখানে যে কোনো মানুষ নাই, সেটি আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশনে, বিভিন্ন জায়গায় দেখেছেন। আরে, মতিঝিলে যদি একটা পাগল নাচে, বা আপনার ফার্ম গেটে যদি একটা পাগল নাচে, তার চেয়েও তো বেশি মানুষ হয়।
তো তাদের তাদের শোভাযাত্রায় কোনো মানুষ নাই। এখন কেন বলে না, রাজুতে আসো? আগে যে বলতো কথায় কথায় রাজুতে আসো, এখন একটু বলে দেখ না রাজুতে আসো, এটা কয়জন যায়? অর্থাৎ জুলাই যে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের তরুণ সমাজ যারা সেই তাদের সাথে ছিল, তাদেরকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করা হয়েছে, সেটি আজকে মানুষ বুঝে গেছে। এরা মানুষের সামনে এখন প্রতারক। এবং যারা জুলাইতে নেতৃত্ব দিয়েছিল তারা আপনার আগে ১২০ টাকার স্যান্ডেল পরতো, পরে দেখা যাচ্ছে ২০,০০০ টাকার জুতা পরে। তারা আগে হলের ক্যান্টিনে খেত, পরে নিজেই স্বীকার করেছে যে আমি ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যাই। সবচাইতে আমি বড় কথা, আমি আমি নিজে ইন্টারকন্টিনেন্টালে রুম নিয়ে ওনারা মাসের পর মাস দখল করে রেখেছিল, আপনারা দখল করে রেখেছিল এবং ভাড়া দেয়নি এবং ভাড়া দেয়নি। আর ইন্টারকন্টিনেন্টাল সেই সমস্ত রুমে কি হতো, কি ঘটতো, সেগুলো তো ভাষায় আবার প্রকাশ করা যাবে না। তো সুতরাং আজকে যে জুলাই যারা উদযাপন করছে, তারা বুঝতে পেরেছে, দেশের মানুষ তো বহু আগেই বুঝতে পেরেছে তাদের সাথে যে লোকজন নাই, এবং জুলাই যে একটা প্রতারণা ছিল, এটি আজকে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। হাসান মাহমুদ, আজকে সংসদে একটি ঘটনা ঘটেছে, আপনি জানেন কিনা জানি না, লক্ষ্য রাখছিলেন কিনা। সেটা হচ্ছে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন যে আহ, মানে সরকার পক্ষের এক ইয়েতে যে ওনারা বলেছেন গণভোটের কোনো অস্তিত্ব নেই। তখন জামায়াতের আমির বলেছেন গণভোটের অস্তিত্ব না থাকলে নির্বাচনের অস্তিত্ব নেই, সরকারের অস্তিত্ব নেই, বিরোধী দলের অস্তিত্ব নেই। আপনি আপনি এই ব্যাপারটিকে একটু যদি বলেন। আস্তে আস্তে আরো অনেক কথা বেরিয়ে আসবে, দেখবেন। এবং যেই নির্বাচনটা করা হয়েছে সেটিও তো একটা আপনার পাতানো নির্বাচন। দেশের ৫০% বেশি মানুষ যেই দলগুলোকে বা যেই দলকে সমর্থন করে তাদেরকে বাদ দিয়ে ভাগ বটারের একটা নির্বাচন করা হয়েছে। এবং যে সংখ্যা দেখানো হয়েছে সে নির্বাচনে ভোটার উপস্থিতি, সেটা একটা ভুয়া ভোকাস। আপনার অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে যে গণভোটে অংশ নিয়েছে 11 পয়েন্ট সামথিং, ক্লোজ টু 12%। একই মানুষ ভোট দিতে গেছে। আপনি জাস্ট যুক্তিটা দেখুন, প্রত্যেকটা মানুষকে দুটি করে ব্যালট পেপার দেওয়া হয়েছে। একটা হচ্ছে গণভোটের ব্যালট পেপার, আর একটা হচ্ছে পার্লামেন্ট নির্বাচনের ব্যালট পেপার। তো গণভোটে মাত্র 11 সামথিং বা ক্লোজ টু 12% ভোট পড়লো। আর এখানে কিভাবে ৫০-৬০%, ৬০%-র কাছাকাছি দেখিয়েছে, ৬২। কিভাবে ভোট পড়ে। তো এটা কিভাবে সম্ভব? এটি কোনোভাবে সম্ভব? প্রকৃতপক্ষে ১০%-এর নিচে মানুষ ভোট কেন্দ্রে গেছে। এটি হচ্ছে বাস্তবতা। না, তার মানে কি ওনারা এটার থেকেই প্রশ্ন এ কথাটা তুললেন কিনা যে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই, স্পিকারের পদত্যাগপত্র নেই, তার মানে সাংবিধানিক মানে ভাবে সরকার তো হতে পারে না, নতুন কোনো সরকার হতে পারে না। তার মানে এখনো পর্যন্ত আরেক মানে ওই সরকারকে কেউ মানে যদি আপনি ধরেন আইন মানেন, সংবিধান মানেন, তার মানে শেখ হাসিনার সরকার তার মানে এখনো বৈধ। আইন, সংবিধান এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা যদি মানেন, তাহলে তো এই নির্বাচনও নাই, এই নির্বাচনও টিকে না, একপেশে পাতানো নির্বাচনও টিকে না, এবং সরকারের কোনো অস্তিত্ব থাকে না। তো আজকে জামাতের আমির যে কথাটি বলেছে সেটি প্রকারান্তরে সত্য কথাই বলেছেন। আবার যাই ২০২৪-এর জুলাই আগস্টের ঘটনায়, মানে কেউ একে গণঅভ্যুত্থান বলে, কেউ বলে বিদেশি মদতপুষ্ট সহিংস ক্ষমতা দখল। একজন প্রত্যক্ষ অংশীজন আপনি, কারণ আপনাদেরকে উৎখাত করা হয়েছে। আপনি ওই ঘটনাকে কিভাবে মূল্যায়ন করেন, আপনার দল কিভাবে মূল্যায়ন করে, ইতিহাস এটিকে কি পরিচয়ে স্থান দেবে বলে আপনি মনে করছেন? যখন জুলাই একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে আপনার বিতাড়িত করা হয়েছিল, উৎখাত করা হয়েছিল। যে ভাষাই বলুন, এটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এবং সেখানে আসলে গণমানুষের কোনো অংশগ্রহণ ছিল না, রাজনৈতিক কিছু নেতাকর্মীর অংশগ্রহণ ছিল। ঢাকা শহরে ২ কোটি মানুষ বসবাস করে, ঢাকা সিটি কর্পোরেশনে। এবং ঢাকা সিটি কর্পোরেশনের আশেপাশে গ্রেটার ঢাকা সিটিতে ৩ কোটি মানুষ বসবাস করে। ঢাকা এখন পৃথিবীর ২ নাম্বার শহর জনসংখ্যার দিক দিয়ে। 30 মিলিয়ন প্লাস জনসংখ্যা ঢাকা শহরে, মানে গ্রেটার ঢাকা সিটিতে। তো সেখানে ২ লাখ মানুষ রাস্তায় ছিল। সেই ২ লাখ মানুষের মধ্যে আপনার ১.৫ লাখ মানুষ ঢাকার বাইরে থেকে এসেছে, বিভিন্ন মাদ্রাসা থেকে গেছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ ভাড়া করা হয়েছে, রোহিঙ্গাদের আনা হয়েছে। কিশোর গ্যাং ছিল।
কিশোর গ্যাং ছিল, রোহিঙ্গাদের আনা হয়েছে, তারপর বিভিন্ন বস্তি থেকে টাকা দিয়ে মানুষ আনা হয়েছে। এটা তো গণ অভ্যুত্থান ছিল না, এটি হচ্ছে মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। আর যে আপনার হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, সেই হত্যাকাণ্ডের ৮০ ভাগ মানুষ তারা মেরেছে। ৮০ ভাগ মানুষ, আমাদের নেতাকর্মী তো কয়েকশো মৃত্যুবরণ করেছে। আর যে ডাটা দেওয়া হয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের, এটা ফুল বোগাস। আমরা এটা প্রতিবাদ করেছি জেনেভাতে। আজকে অক্সফোর্ডে সজীব ওয়াজেদ জয় এটিকে চ্যালেঞ্জ করেছেন অফিসিয়ালি। আমরা তো হ্যাঁ, উনি তো চ্যালেঞ্জ করেছে এবং হি মেড এ ভেরি গুড স্পিচ। এবং আমরা জাতিসংঘের আপনার হিউম্যান রাইটস কমিশনের দপ্তরে আমরা তাদের যে রিবার্টাল, আমাদের যে রিবার্টাল সেটা জমা দিয়েছি। প্লাস আমরা সেখানে সংবাদ সম্মেলন করেছি যে আপনার জাতিসংঘের আপনার হিউম্যান রাইটস কমিশন বলে ১৪০০, আর সরকার গেজেট প্রকাশ করেছে ৮০০। তাহলে কোনটা সত্য? সে ৮০০ যে গেজেট প্রকাশ করেছে সেখানে আবার ৩০০, আপনার ২৫০ থেকে ৩০০, আমার সঠিক সংখ্যাটা জানা নেই, মোর দেন 200 এনিওয়ে, তারা আবার জীবিত ফেরত এসছে। সরকারের গেজেট প্রকাশ যেগুলো করা হয়েছে সেখানে, এবং সেখানে আবার আপনার এই যে আপনার আমাদের মন্ত্রী ছিলেন রূপগঞ্জের, তার যে কারখানা জ্বালিয়ে দেওয়া হলো, গাজী টায়ার যে জ্বালিয়ে দেওয়া হলো, সেই গাজী টায়ারে যে ১০০-১৫০ মারা গেল তাদের নামও সেখানে ইনক্লুড করা হয়েছে। তারপর আমাদের নেতাকর্মীদের যেগুলা মৃত্যুবরণ করেছে তাদের আক্রমণে তাদের ইনক্লুড করা হয়েছে। তারপর আবার সেখানে ৮০০-র মধ্যে তারপর আবার সেখানে আপনার ভাই ভাই গন্ডগোল, সেই জন্য যারা মারা গেছে তাদেরকে ইনক্লুড করা হয়েছে। পানিতে পরে মারা গেছে তাদের ইনক্লুড করা হয়েছে। আবার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তাদের ইনক্লুড করা হয়েছে। এগুলো তো আমার কথা নয়, এগুলো বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় আপনার প্রকাশিত হয়েছে, এগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সো দিস ইজ ফুল বোগাস। হাসান মাহমুদ, একটি প্রাসঙ্গিক প্রশ্ন এখানে আসে সবসময়, এবং এটা এতবার বলা হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু কি করে একজন পলাতক মানুষকে দেশের সেনাবাহিনীর বিমান আরেক দেশে রেখে আসে? উনি মোটেই পালিয়ে যাননি। উনি দেশ থেকে নিরাপত্তার জন্য সরে গেছেন এবং তাকে ফুল প্রটোকল দেওয়া হয়েছে। তার সাথে তার এডিসি ছিল, তার সাথে তাকে সামরিক উড়োজাহাজে করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তিনি আসলে ভারতে যেতেও চাননি, তিনি চেয়েছিলেন মূলত টুঙ্গিপাড়া যেতে। তিনি যখন মাঝ আকাশে, তখন উনি জানতে পারেন যে তাকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তিনি নিজে আমাকে বলেছেন, কয়েক দফা আমার আলোচনা হয়েছে এবং তিনি চলে যাওয়ার পরপরও কথা হয়েছে, উনি জানতেনও না তাকে নিরাপত্তার জন্য সরিয়ে দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যাননি। তিনি বরং গণভবন অভিমুখে, যেহেতু আপনার এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে এই আপনার যারা লুটতরাজকারী তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য সেটাকেও প্রতিহত করা যেত। তার যে আপনার এসএসএফ ফোর্স ছিল বা আমাদের পার্টি ছিল, চাইলে প্রতিহত করতে পারতো, কিন্তু যেহেতু লোক ক্ষয় হবে সেজন্য তিনি সেটি করেননি। তিনি বরং সেখান থেকে সরে গিয়ে তিনি তৃতীয় একটি পথ বেছে নিয়েছেন, কারণ আসলে তো মানে এই সময় যে ওটাও করা যেতে পারে সেটা তো আসলে অনেকেই ভাবতে পারেননি। এবং তিনি সরে গিয়ে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন মূলত, যাতে লোক ক্ষয় না হয়। আপনারা দেখেছেন যে আমার সাথে টেলিফোনে আলাপের একটা অডিও ভাইরাল হয়েছে। হ্যাঁ, সেটি এই সরকারি, মানে ডক্টর ইউনূসের সরকারই ছেড়েছিল। সেটি দুপুর ১২টার দিকে মনে হয় আমার সাথে কথা হয় সেদিন, ৫ তারিখ ১২টা, সোয়া ১২টা। তখন উনি বলছিলেন যে আমি থাকবো না, এবং আমি আমি এভাবে মানুষের মৃত্যু হোক সেটা আমি চাই না, আমি থাকবো না, সেই কথা কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ তিনি যাতে এই সাংঘর্ষিক পরিস্থিতির অবসান হয় এবং মানুষের জীবন ক্ষয় যাতে না হয়, সেজন্য তিনি সেদিন গণভবন থেকে সরে গিয়ে অন্য কোনো জায়গায়, ওনার পছন্দের জায়গা ছিল টুঙ্গিপাড়ায় যেতে চেয়েছেন, কিন্তু তাকে সামরিক বিমানে করে ভারতে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি পালিয়ে যাননি, মোটেই পালিয়ে যাননি। আবার আরেকটি প্রশ্ন করতে চাই ২০২৪-এর ঘটনা নিয়ে, যে ২০২৪ সালের আন্দোলনের সময় প্রকাশ্যে সমর্থন দেওয়া অনেক জনপ্রিয় অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, শোবিজ ব্যক্তিত্ব এখন সেই আন্দোলনের নেতৃত্ব এবং সমন্বয়কদের সমালোচনা করছেন, এবং জুলাই নিয়ে একটা যে জার্গন আছে সেই জার্গনটি ব্যবহার করছেন। তারা আসলে এটি ব্যবহার করতে চাইছেন না খারাপ অর্থে, কিন্তু এটি আসলে এখন জুলাইকে তো আসলে খুব ডিফেম হয়ে গেছে, এটা তো আসলে মানে উপায় নেই, চাইলেও আপনি জুলাইকে নিয়ে ভালো কিছু বলতে পারছেন না। আপনি কি এটাকে জনমতের পরিবর্তন হিসেবে দেখেন, নাকি তারা এখন অভিজ্ঞতার ভিত্তিতে আগে ভালো ছিলাম বা নতুন মূল্যায়ন করছেন? জনমত তো প্রকৃতপক্ষে এখন জুলাইয়ের বিপরীতে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে অনেকে লিখছে, যেখানে জুলাই সেখানে গণধোলাই।
আমি তাদের সাথে সুর মিলাতে চাই না, কিন্তু এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে লেখালেখি হচ্ছে এবং জুলাইতে যে মানুষ প্রতারিত হয়েছে সেটি মানুষ আপামর জনতা সেটা বুঝতে পেরেছে। সেই কারণে আজকে জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট 90%। এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা, আমরা 15 বছর যতদিন ক্ষমতায় ছিলাম, 15 বছর 7 মাস, তখনকার যে কোনো সময়ের তুলনায় আওয়ামী লীগ এখন অনেক বেশি জনপ্রিয় একটি দল। কারণ মানুষ বুঝতে পেরেছে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে জুলাইয়ে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং এটি জনমতের প্রতিফল। আর যে সমস্ত আপনার অভিনয় শিল্পী বা শোবিজের যারা, আমি তো তথ্যমন্ত্রী ছিলাম 5 বছর, দলের প্রচার সম্পাদক ছিলাম 7 বছর, সুতরাং তাদের অনেকের সাথে আমার পরিচয় আছে, জানাশোনা আছে, তাদের সাথে কাজ করেছি আমি। তারা অনেকেই আপনার তাদের প্রোফাইল লাল করেছিল, তো যাদেরকে অনেকে আবার বলে যে লাল বদর, আমি সেটা বলতে চাই না, তারা প্রোফাইল লাল করেছিল, ঠিক আছে। এখন তারা বুঝতে পেরেছে তারা সেদিন প্রতারণার শিকার হয়েছে, তাদের উপলব্ধি এসছে যে এটি একটি জুলাই একটি প্রতারণা ছিল। তবে আমি এখন দেখতে চাই যারা ভাষণ দিয়েছিল যে আসমান কাঁপে না, সে আসমান কাঁপনিরা কোথায়, আমি এটা একটু দেখতে চাই। ওনারা এখন কি বলবেন সেটা আমি একটু শুনতে চাই। যে আজকে যখন আপনার জেলখানার মধ্যে আমাদের 200 নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়, অর্থাৎ নির্যাতনের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়, যখন নুরুল মজিদ হুমায়ুন মৃত্যুর পরেও তাদের হাতে হাত করা, এবং যখন রমেশচন্দ্র সেন 86 বছর বয়সে তাকে রশি দিয়ে বাঁধা হয়, যখন আপনার ছাত্রলীগের নেতাকর্মীদের মেরে 7 জনকে আপনার তুরাগ নদীতে ভাসিয়ে দেওয়া হয়, যখন বাংলাদেশে প্রতিদিন নদীতে লাশ পাওয়া যাচ্ছে, সে আসমান কাপড়িরা কই এখন? আমি তাদের তারা তো কথা আর একটু জানতে পারলে ভালো হতো। আপনাদের জন্য কাঁদবে না, আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য কাঁদবে না, তাদের আসমান কাঁপবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ধরুন এই যে এত বড় মানে আমি বলবো গণহত্যাই হচ্ছে, এখন একটা নীরব গণহত্যা চলছে সারা দেশব্যাপী। এই গণহত্যাকে মানে স্বীকৃতি পর্যন্ত কেউ দিচ্ছে না, মানে কোনো একজন বুদ্ধিজীবীর পক্ষ থেকে, কোনো একজন আইনজীবীর পক্ষ থেকে এই কথাগুলো বলা হচ্ছে না। এটা তো এক ধরনের মানে এটা কি ভয় থেকে, আপনার কি মনে হয় ভয় থেকে, নাকি মানে অন্য কিছু আছে? তো আমারও প্রশ্ন হচ্ছে সেই বুদ্ধিজীবীরা কই? আগে যে বিবৃতি দিত তারা কই এখন? এবং প্রেস ক্লাবের সামনে যারা মানববন্ধন করত, সেই বুদ্ধিজীবী, নারী অধিকার কর্মী, ওনারা কোথায় এখন? হ্যাঁ, একটা ভয়ের সংস্কৃতি বাংলাদেশে চালু করা হয়েছে। তো এতই যদি ভয়, তাহলে আপনারা একটা বিবৃতিও দিতে পারেন না। আপনারা প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়তো আপনাদের ভয় লাগে। ভয় কিসের? সেই ভয়কে জয় করে তো অনেকেই কথা বলছে। একজনকে দেখলাম যে আপনার 10 টাকা দিয়ে আপনার সচিবালয়ের সামনে আপনার ভাত বিক্রি করছে। আরো অনেকেই তো কথা বলছে। আপনারা এত বড় বড় বুদ্ধিজীবী, আপনাদের বুদ্ধিগুলো কি সব লোপ পেল? সেটি আমারও প্রশ্ন। আজকে কই সেই বুদ্ধিজীবীরা? এরা যদি ভবিষ্যতে আবার মুখ দেখায়, আমি মনে করি জাতি তাদেরকে প্রতারক বলবে। যারা আজকে চুপ হয়ে আছে, যারা আজকে এই অনাচারের মধ্যে, যারা আজকে এই মব সন্ত্রাসের মধ্যে, যারা আজকে নীরব গণহত্যার মধ্যে মুখে কুলুপ এঁটেছে, চুপ করে আছে, মানুষ তাদেরকে চিনে গেছে। তারা সুযোগ সন্ধানী, প্রতারক, বিবৃতিজীবী। বুদ্ধিজীবীর নামে তারা বিবৃতিজীবী। সুতরাং এদেরকে মানুষ ভবিষ্যতে আর কখনো বিশ্বাস করবে না। হাসান মাহমুদ, 5 মাস হয়ে গেছে একটি সরকার ক্ষমতায় আছে, এবং মানে দেশে বিদেশে এই সরকার নিয়ে এখন নানা ধরনের কথা চলছে। আপনি মানে মানে একটা সরকারের মানে নেতৃত্ব স্থানীয় স্থানীয় পর্যায়ে ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন। এই 5 মাসে সরকারের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে আপনার কি মানে একটা মূল্যায়ন, মানে ছোট অল্প কথা যদি বলেন। সরকারের একটা সাফল্য আছে যে জয় বাংলা স্লোগান দিলেই গ্রেপ্তার করতে হয়। সরকারের সাফল্য হচ্ছে আপনার জয় বাংলা স্লোগান দিলেই, বঙ্গবন্ধুর ভাষণ বাজালে, আওয়ামী লীগের কথা বললে তাদেরকে গ্রেপ্তার করা। এটি হচ্ছে সরকারের সাফল্য। অন্য কোনো সাফল্য তো আমি দেখি না। আমরা সবাই ডক্টর ইউনূসকে দোষ দিচ্ছি হামের টিকা না দেওয়ার জন্য, বা হামের টিকা 2 বছর ধরে না দেওয়ার জন্য। যে সরকার তো এখন দেশ চালাচ্ছে আরেকটা সরকার, তাই কি তাদের নাই? আজকে সারা দেশে বন্যা, ওই বন্যার্তদের পাশে সরকার যেভাবে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল সেটি কি দেখতে পাচ্ছি আমরা? আমরা দেখতে পাচ্ছি না। আমার মনে আছে যে বরং প্রধানমন্ত্রী তো এখন বাস নিয়ে পদ্মা সেতু পার হচ্ছেন। বস নিয়ে পদ্মা সেতু পার হচ্ছেন, উনি সেলফি তুলছেন, উনি তারপর আপনার
কদিন আগে সিনেমায়ও গেছেন। হ্যাঁ, সেলফি তোলা, সিনেমা দেখা, আমি এটাকে খারাপ বলছি না। কিন্তু সেটা কখন করবেন? সেটা একটা টাইমিং আছে। সেটা তো, এবং আমার তো তাদের সহযোগীরাই তো আজকে সমালোচনা করছে। যে দেশের মানুষ যখন পানের পানিতে ডুবে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রী সেলফি তোলে। এই কথা তাদের সহযোগীরাই বলছে। এবং সুতরাং শিক্ষামন্ত্রী ধরুন পরীক্ষা বাতিলের মতো একটা মানে কাজ করতে পারছেন না। পরীক্ষাটা পর্যন্ত চলছে এই বানের পানির ভেতরে। শিক্ষামন্ত্রী সম্পর্কে আমি কিছু বলতে চাই না। কারণ আমি নিজেও শিক্ষকতা করেছি। আমি আ মন্ত্রী থাকাকালীনও পার্ট টাইম শিক্ষকতা করেছি। তার আগে তো পুরোদস্তুর শিক্ষকতা করেছি। তো শিক্ষামন্ত্রীকে নিয়ে ছাত্ররা কি লিখছে, শিক্ষামন্ত্রীকে ছাত্ররা আমি বলতে চাই না। কারণ শিক্ষামন্ত্রী একজন সম্মানী মানুষ। আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না। কিন্তু ছাত্ররা বলছে শিক্ষামন্ত্রী একটা জোকার। হ্যাঁ? আমি সেটা বলতে চাই না। এবং তিনি শুধু পরীক্ষায় নকল, এখন কি নকল হয়? এখন পরীক্ষার সিস্টেমই তো বদলে গেছে। পরীক্ষার সিস্টেমে তো নকলের সুযোগ নাই আসলে। তো তো আজ থেকে ২০-৩০ বছর আগের যে সিস্টেম, সেই সিস্টেম তো নাই এখন। তো সুতরাং শিক্ষামন্ত্রী সম্পর্কে আমি কিছু বলতে চাই না। আ ইদানিং অবশ্য একটু চুপচাপ আছেন, দেখতে পাচ্ছি। কিন্তু তিনি যে ১ম কয়েক মাস যা করলেন, এটা ইটস এ ফান, এবং ছাত্ররা এগুলো নিয়ে যেভাবে ট্রল করেছে, যেভাবে, এটি উন্নত দেশ হলে, ইউরোপের কোন দেশ হলে শিক্ষামন্ত্রী এগুলোর কারণে পদত্যাগ করত। আপনার সবচেয়ে মানে এই সরকারের নীতিগত ভুল কি বলে মনে হয়? প্রথমত নীতিগত ভুল হচ্ছে, আমি যেটা মনে করি সেটি হচ্ছে, এই সরকার যেটি পারত, সেটি হচ্ছে ১ম থেকে যে পলিটিক্স অফ কনফ্রন্টেশন অ্যান্ড পলিটিক্স অফ হেইট টাকে আপনার অ্যাবান্ডন করে সবাইকে অ্যাকোমোডেট করার একটা রাজনীতি করতে পারত, সেটি তারা করেনি। এবং সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে তো অনেকগুলো ভুল আছে। যেমন যে ইন্ডেমনিটি দেওয়া হলো, এই যে পুলিশ হত্যা, তারপর জুলাই আগস্টে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর কোনো বিচার হবে না, নির্বিচারে মানুষ হত্যা, সেগুলোর যে বিচার হবে না, সেটাকে যে আইনে রূপান্তর করলো, সেটি তাদের বড় ভুল। এবং আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা হয়েছিল একটি প্রেস নোট দিয়ে, একটি অর্ডার দিয়ে, সেটিকে যে তারা আইনে রূপান্তর করলো, সেটিও একটা বড় ভুল। ইতিহাসের পুনরাবৃত্তি হয়। আজকে সজীব ওয়াজেদ জয় এই কথাটি বলেছেন তার বক্তব্যে অক্সফোর্ডে যে মানে এটা একটা মানে ভবিষ্যতে যদি কন্টিনিউ করা হয় তাহলে একটা দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। একথা উনি বলেছেন। কিন্তু আমার প্রশ্নটা আপনার কাছে যে ধরুন এই যে আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখা, দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক মামলা, হত্যা, আপনি বাংলাদেশের গণতন্ত্র এবং বহুদলীয় রাজনীতির জন্য এই কতটা দীর্ঘমেয়াদী ঝুঁকি হিসেবে দেখেন এটাকে? এটা তো একটা দীর্ঘমেয়াদী ঝুঁকি, অবশ্যই। এবং যেই উদাহরণ তৈরি করা হলো, এগুলো যদি কন্টিনিউ করে, সজীব ওয়াজেদ জয় যথার্থই বলেছেন, তাহলে যেটি হবে, বাংলাদেশে কখনো আপনার এই কনফ্রন্টেশনাল পলিটিক্স, পলিটিক্স অফ হেইট কখনো বাংলাদেশ থেকে যাবে না। এবং সেটি না গেলে রাষ্ট্র কখনো আগাবে না। যেটি বিএনপি এখন করেছে বা করে যাচ্ছে, আমরা আশা করেছিলাম সজীব ওয়াজেদ জয়ও নির্বাচনের পরপরই সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে আমরা বিএনপি যদি আলোচনা করতে চায়, আমরা আলোচনার পক্ষপাতী। রাজনীতির মধ্যে আলোচনা থাকতে হয়। আমিও তার বক্তব্যের সাথে ইকো করেছিলাম বিভিন্ন সাক্ষাৎকারে। আমি আজকেও বলব যে হ্যাঁ, আমরা রাজনীতিতে আলোচনা থাকতে হয়। কিন্তু তারা যে কনফ্রন্টেশনাল পাথ নিয়েছে, এটা তো আলোচনা তো দূরের কথা। যেভাবে আরো ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলে যে আওয়ামী লীগ নামে কোনো দল নাই? কবর হয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে উনি বলছেন। দিল্লিতে কবর হয়ে গেছে। একজন দায়িত্বশীল মানুষ কি এই কথাগুলো বলতে পারে? উনি তো শিলংয়ে ছিলেন। তো শিলংয়ে উনার কি কবর ছিল? শিলং থেকে তো তিনি শিলংয়ে ছিলেন না। তিনি শিলংয়ে ছিলেন ২ বছর, এরপরে তিনি দিল্লিতেই ছিলেন। এবং দিল্লিতে কোন জায়গায় ছিলেন? তিনি শিলংয়ে ছিলেন কিছুদিন, পরে তিনি দিল্লিতে ছিলেন। দিল্লিতে কোথায় ছিলেন সেটিও আমরা জানি। সুতরাং উনি দিল্লিতে ছিলেন, এটা তো আরামেই একটা ছিলেন। স্কুপ তাহলে যে উনি দিল্লিতে ছিলেন। হ্যাঁ, উনি দিল্লিতে ছিলেন তো। উনি দিল্লিতে কোন জায়গায় ছিলেন সেটাও তো আমরা জানি। উনি আবার আমার চাটগেয়া ভাই। তো উনি যেভাবে বলছেন, সেটি আসলে একজন দায়িত্বশীল মানুষের এভাবে বলা অনুচিত। এটি একটি ছাত্র দলের, আপনার কলেজের নেতা বলতে পারে। এটি ছাত্র দলের ওয়ার্ডের নেতা বলতে পারে। কিন্তু উনার মুখে এই কথাগুলো মানায় না। কিন্তু উনি এগুলো তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী প্রায়। উনার এত ক্ষমতা, উনি তো প্রধানমন্ত্রীর মানে উনি যে ছায়া প্রধানমন্ত্রী মানে বলতে পারেন। মানুষে তাই বলে অনেকে। আমি জানি না আসলে কি, মানুষে তাই বলে অনেকে। তো এই পলিটিক্স অফ ডিনায়াল, কনফ্রন্টেশন অ্যান্ড হেইট, এগুলো যদি সর্বোচ্চ লেভেল থেকে এভাবে এগুলোকে উস্কে দেওয়া হয়,
দেশের জন্য সেটি সর্বনাশ ডেকে আনছে। আমি মনে করি যে সবারই উপলব্ধি হওয়া দরকার, আমাদেরও উপলব্ধি হওয়া দরকার, বিএনপি সহ সমস্ত দলের উপলব্ধি হওয়া দরকার যে পলিটিক্স অফ হেইট কনফ্রন্টেশন দেশের জন্য সর্বনাশা, এবং এগুলো চিরদিনের জন্য অ্যাবান্ডেন্ট হওয়া উচিত। আর রাজনীতির মধ্যে আলাপ আলোচনা থাকতে হবে, এবং রাজনীতির মধ্যে থেকে চিরতরে পলিটিক্স অফ হেইট, ডিনায়াল, কনফ্রন্টেশনাল পলিটিক্স অ্যাবান্ডেন্ট করতে হবে। বাংলাদেশ আজকে যেভাবে সামাজিকভাবে বিভক্ত করে ফেলা হয়েছে, একদল আরেকজনের ছায়াও মাড়ায় না, এই যে পরিস্থিতি, এটি কোনো সমাজ, দেশ, রাষ্ট্রের জন্য তো কখনো সুখকর নয়। এটি কন্টিনিউ করতে দেওয়া যায় না। আমরা যদি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা তো এই কাজ, তারা যেই পথে হাঁটছে আমরা সেই পথে হাঁটবো না। আমি যেটা মনে করি আমরা কখনোই। আপনারা তো অতীতে হাঁটেনও নাই। মানে অতীতে কি এইভাবে, যেভাবে একটি দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে ইয়ে হচ্ছে, ১৭ বছর ধরে জামাতকেও তো আপনারা নিষিদ্ধ করেন নাই। আপনারা বিএনপিও রাজনীতি করে গেছে এবং বিএনপির মানে নির্বাচনে অংশ নিয়েছে, যখন চায়নি আবার নির্বাচনে অংশ নেয়নি। সুতরাং মানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তো বোধহয় পার্থক্য তো এটাই আসলে, যে একদল চায় আরেক দলকে নিশ্চিহ্ন করতে, কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা হয়নি কখনোই। আমরা তো বিএনপিকে নিশ্চিহ্ন করতে চাইনি। আমরা তো বিএনপির নেতাদের গ্রেফতার করা হয়েছে, হাতে তো হাতকড়া পরানো হয়নি। এখন যে আমাদের সিনিয়র নেতাদেরকে হাতে হাতকড়া পরানো হয়েছে, ইদানিং একটু কম হচ্ছে, কিন্তু হয়েছে, এই সরকারের আমলেও হয়েছে। এই যে এগুলো এগুলো তো খারাপ উদাহরণ তৈরি করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা আপনার জেলে গেছে বহুবার, তাদেরকে হাতকড়া পরানো হয়েছিল, তাদের ডিভিশন দেওয়া হয়েছিল, যথার্থ সেখানে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আমাদের নেতাদেরকে তো সেটি করা হচ্ছে না, কারাগারের মধ্যে নির্যাতন করা হচ্ছে। আমাদের নারী কর্মীদের আপনার আপনার উন্মুক্ত জায়গায় গোসল করতে বাধ্য করা হয় ময়লা পানি দিয়ে, এবং খাবার দাবারের ক্ষেত্রে পচা খাবার পরিবেশন করা হয় আমাদের নেতা কর্মীদের। এই যে পরিস্থিতি কারাগারের মধ্যে, এগুলো এখন হচ্ছে, আগে তো হয়েছে, এখনো হচ্ছে এগুলো। ডক্টর হাসান মাহমুদ সম্প্রতি তারেক রহমান স্বীকার করেছেন যে তার মায়ের চিকিৎসা বাংলাদেশে ভালো হয়েছে যখন তিনি কারাবন্দী ছিলেন, কিন্তু অপরদিকে তাদের মানে বিএনপি থেকেই বলা হয়েছিল যে বেগম খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছিল আপনাদের সময়ে। বেগম খালেদা জিয়াকে তো আপনার আমরা তো বিদায় নিয়েছি অনেকদিন আগে, ২ বছর হয়ে গেল, প্রায় ২ বছর হচ্ছে। তো খালেদা জিয়া কতদিন পরে বিদেশে গিয়েছিলেন? আমরা যখন ক্ষমতায় ছিলাম খালেদা জিয়া এখনই বিদেশ না পাঠালে ওনার জীবন নাশের সম্ভাবনা রয়েছে। কতদিন পরে বিদেশ গিয়েছিলেন? আমার মনে হয় প্রায় ১ বছর পরে। ১ বছর পরে। ১ বছর পরে উনি বিদেশ গিয়েছিলেন। তো সত্য সবসময় বেরিয়ে আসে। আজকে তারেক রহমান যে স্বীকার করেছেন, তিনি তার মায়ের বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ সম্মান শ্রদ্ধা রেখেই বলতে চাই। কারণ তিনি আমার মায়ের বয়সী। আমি তাকে শ্রদ্ধা রেখেই বলতে চাই। জননেত্রী শেখ হাসিনা অনেকে বিরোধিতা করেছিল আমাদের সরকারের মধ্যে। এরপরও তার সাজা স্থগিত করে তাকে বাসায় থাকতে দিয়েছিলেন। তো আজকে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি আজকে তার উপর যে আপনার রায় দেওয়া হয়েছে, এটা একটি ভুয়া রায়, একটি ফরমায়েশি রায়, একটা ক্যাঙ্গারু কোর্টের রায়, যেটি সারা বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। তো তারা কি যে বদান্যতা জননেত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার প্রতি দেখিয়েছিলেন, সেই বদান্যতা কি তারা দেখাবেন? সেটি আজকে বড় প্রশ্ন। ডক্টর হাসান মাহমুদ, শেষ প্রশ্ন করতে চাই যে আমরা দেখলাম যে ডক্টর ইউনূসের মানে অবৈধ সরকার ক্ষমতায় বসেই সব সাজাপ্রাপ্ত আসামিদের, সকল সাজাপ্রাপ্ত আসামিদের মুক্ত করে দিল। এমনকি যারা যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকেও মুক্ত করে দেওয়া হলো। আপনাদের সামনে তো প্রেসিডেন্স আছেই এই ইয়ে করার, এই মানে যে আদালত এখন চলছে সেই আদালতের হাতে তো প্রেসিডেন্স আছেই, মানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মুক্ত করে দেওয়ার মতো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মুক্ত করে দেওয়া হয়েছে, তাদের অনেকে এমপিও হয়েছে। তো এখন এগুলো তো রাজনৈতিক বিচার আসলে। এগুলো হচ্ছে রাজনৈতিক বিচার এবং প্রতিহিংসামূলক বিচার। ডক্টর ইউনূসের প্রতিহিংসামূলক বিচার। এখন তো ডক্টর ইউনূসের বিচার করা দরকার। বাংলাদেশের মাটিতে এখন ডক্টর ইউনূসের বিচার করা দরকার। আমি বর্তমান সরকারের কাছে দাবি করব ডক্টর ইউনূস এবং উপদেষ্টাদের বিচার করার জন্য। এই চটাং কথা বলতো যে সমস্ত উপদেষ্টা, একজন কি বলেছিল, ৫০ বছর রাজনীতিবিদরা কিছু করতে পারে নাই বিধায় ওনাদের আসতে হয়েছে। উনি দেখলাম যে লাল গালিচা বিছিয়ে উনি আপনার খাল খনন করতে গেছে। খাল খনন করতে গেছে, ওখানে লাল গালিচা পড়া। আপনি তো, ওনাকেই বলছি, আপনি তো অনেক মামলা করেছিলেন। আমি তো পরিবেশ মন্ত্রী ছিলাম, আমার সময়ে অনেক মামলা করেছিল। তো অনেক মামলা করেছিল হাইকোর্টে, তারপর আপনার বিভিন্ন সভা সমিতিতে অনেক কথা বলতো। আমাদের সময় আমরা পলিথিন
নিষিদ্ধ করে ফেলেছে এবং ব্যবহার একদম অনেক কমিয়ে এনেছিলাম। কই আপনি 2 বছর ছিলেন, কিছু করতে পেরেছেন? পলিথিন নিষিদ্ধ হয়েছে, পলিথিন বন্ধ হয়েছে? আমার তার কাছে প্রশ্ন যে চটাং চটাং এই সমস্ত আপনার হামের টিকা না দেওয়া, এই মব সন্ত্রাস, এগুলোর জন্য তো তারা দায়ী, তাদের বিচার হওয়া দরকার। ডক্টর ইউনূস সহ এদের সবার বিচার হওয়া দরকার। শেখ হাসিনা ফিরলে সাংবিধানিক কোনো চ্যালেঞ্জ হবে বলে মনে হয় আপনার? সাংবিধানিক কোনো চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ হবে যারা রাষ্ট্রটাকে আজকে পিছিয়ে দিয়েছে, রাষ্ট্রটাকে আজকে মপতন্ত্রের হাতে তুলে দিয়েছে, রাষ্ট্রটাকে আজকে যারা স্বাধীনতা বিরোধী অপশক্তির হাতে তুলে দিয়েছে, জঙ্গিদের হাতে তুলে দিয়েছে, তাদের জন্য চ্যালেঞ্জ হবে। অশেষ ধন্যবাদ ডক্টর হাসান মাহমুদ। আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ রাখবো, কারণ আপনাদের যাওয়ার সময় ঘনিয়ে আসছে এবং আপনারা নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন। আপনারা সফলভাবে প্রস্তুতি নিন, আমি সেই কামনা করছি। এবং আমি নিশ্চিত যে আমার যারা দর্শক আছেন তারাও আপনাদের জন্য উন্মুখ হয়ে আছেন যে আপনারা কবে ফেরেন বাংলাদেশে। সকল পক্ষই, মানে যারা আপনাদেরকে শাস্তি দিতে চায় তারা তো বটেই, যারা আপনাদেরকে নেতা মানেন, আপনাদের রাজনীতি করেন তারা তো বটেই। ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। জি, থ্যাংক ইউ।